অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি সমর্থন করে না ভারত। ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে একথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এটি দুই দেশের সম্পর্কের মধ্যে একটি ক্ষুদ্র প্রতিবন্ধক বলেও মন্তব্য করেন তিনি। ভারতের পত্রিকা দ্য হিন্দু এই খবর জানিয়েছে। বুধবার সংসদীয় স্থায়ী কমিটিকে বিক্রম মিশ্রি জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের জনগণকে অগ্রাধিকার দিয়েই সম্পর্ক বিবেচনা করে ভারত। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা নিজের ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন। ভারত সরকার তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ প্রদান করেনি যাতে তিনি ভারতীয় ভূখণ্ড থেকে তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পারেন। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সফরের মধ্য দিয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে নতুন যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, ভারত স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দেয় বাংলাদেশের মানুষের মনে ক্ষোভ থাকাটা স্বাভাবিক। তবে দেশটির পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের ফলে দুই দেশের সম্পর্কের মেঘ কেটে যাবে। তিনি আরও বলেন, দুই দেশই চাইবে সম্পর্ক ভালো হোক, সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, জনগণের সাথে জনগণের। এ সময় বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। কোনো দল বা কোনো ব্যক্তি কেন্দ্রিক সম্পর্ক কোনো প্রতিবেশীর সাথে আমাদের না হোক, সম্পর্ক হবে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের। তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে। এ ধরনের বক্তব্য সম্পূর্ণ রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত সরকার ছাড়া দেশের অস্থির পরিস্থিতি মোকাবেলা চ্যালেঞ্জিং বলেও মন্তব্য তার। দুপুরে লন্ডন থেকে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্যে 12 দিনের সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে ব্যস্ত সময় কাটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। মতবিনিময় করেন লন্ডন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে, দেখা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও। সাংবাদিকরা জানতে চান দলের মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাক্ষাতে কি আলোচনা হলো। এ প্রসঙ্গে তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে যে আপনারা সবাই ধৈর্য ধরবেন, একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পরিষ্কার করতে হবে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে যে নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। দেশে যে সংকট তৈরি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা করা চ্যালেঞ্জিং হবে বলেও মনে করেন তিনি। উন্নত সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য, এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। মামলার কার্যক্রম শেষ হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবে বলেও জানান দলটির মহাসচিব। মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে যাবে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের সবচেয়ে বড় শক্তিও বাংলাদেশকে পদাবনত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। হাফিজ উদ্দিন বলেন, নিজেদের কাজের জন্যই প্রতিবেশী দেশগুলোর সমর্থন হারাচ্ছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসন চালাতে দেশটিকে বারবার ভাবতে হবে। নতুন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কটাক্ষ করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন এই বিএনপি নেতা। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়া এখনও কল্পকাহিনী ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ভারত তাদের মনটা অত্যন্ত ক্ষুদ্র, প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে তারা বিষিয়ে তুলেছে। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্র আজ তাদের বিরুদ্ধে, সবচেয়ে বড় হিন্দু রাষ্ট্র নেপাল, তারা পর্যন্ত এদের বিরুদ্ধে। অবশেষে আয়নাঘর থাকার কথা স্বীকার করলেন র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান। আর বাহিনী হিসাবে র্যাব বিলুপ্ত হবে কিনা সেটি সরকারের সিদ্ধান্ত বলেও জানান তিনি।
সকালে এক মতবিনিময় সভায় গুম খুনের দায় স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চান র্যাব ডিজি। বলেন, বিচারের মাধ্যমে এ থেকে দায় মুক্তি সম্ভব। গুম খুন সহ নানা অভিযোগে মঙ্গলবার র্যাব বিলুপ্তির সুপারিশ করে বিএনপির পুলিশ সংস্কার কমিটি। এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে। সংবাদ সম্মেলনে এসে এ প্রশ্নে র্যাব মহাপরিচালক বললেন, সেই সিদ্ধান্ত নিতে হবে সরকারকেই। এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। এই সময় প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে ওঠা গুম খুনের দায় স্বীকার করেন AKM শহীদুর রহমান। ভুক্তভোগীদের কাছে ক্ষমা চেয়ে বলেন, বিচারের মাধ্যমে এ থেকে র্যাবের দায় মুক্তি সম্ভব। যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। অন্তর্বর্তীকালীন সরকার গুম খুন কমিশন করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ কগনিজেন্সে নিয়ে বিচার কার্য পরিচালনা করছেন। তা আমরা আশা করব সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের দায়মুক্তি সম্ভব। র্যাবের শতাধিক আয়নাঘরের কথা অস্বীকার করেন তিনি। বলেন, বাহিনীর কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানান, এ পর্যন্ত 58 কর্মকর্তা সহ 4000-এর বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে। গুম করা, খুন করা এটা হলো ফৌজদারি অপরাধ। এই অপরাধে কখনোই আর জড়িত হবে না এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। তারপরও যদি কোনো সদস্য নিজ দায়িত্বে কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব। এদিকে জঙ্গি গ্রেপ্তার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান র্যাব ডিজি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যাচাই বাছাই হবে আওয়ামী লীগের 3 মেয়াদে মুক্তিযোদ্ধা সনদে চাকরি পাওয়ায় 23,000 কর্মকর্তা কর্মচারী। 14 ডিসেম্বর থেকে মুক্তিযোদ্ধাদের তালিকা জেলা উপজেলা পর্যায়ে টানিয়ে দেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার। আওয়ামী লীগের টানা 15 বছরের শাসনামলে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয়নি। এমনকি শহীদদের প্রকৃত তালিকা হয়নি বলছেন ইতিহাসবিদরা। শেখ হাসিনার টানা 3 মেয়াদে প্রায় 18,000 ব্যক্তির নামে মুক্তিযোদ্ধার গেজেট জারি করে মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধার তালিকার মধ্যে 8,000 ভুয়া সনদধারী চিহ্নিত হয়। এই তালিকায় আরও অনেক ভুয়া মুক্তিযোদ্ধার সনদধারী আছেন বলে অভিযোগ উঠেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আসছেন অভিযোগ জানাতে। আমাদের এলাকায় 36 জন ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা এই অফিসে বহু আগে থেকে দেওয়া ছিল, যেটা নিয়ে এর আগে কেউ কোনো প্রতিকার পায়নি। 5 তারিখের পরে আমি নিজে এখানে এসে অভিযোগ জমা দিছি। মুক্তিযোদ্ধারা বলছেন, গত 16 বছরে টাকার বিনিময়ে অনেকেই ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন, যে কারণে প্রকৃত মুক্তিযোদ্ধাদের পড়তে হচ্ছে বিব্রতকর অবস্থায়। 15টি বছর মুক্তিযোদ্ধার জন্য কিছু করে না। জামুকা থেকে মুক্তিযোদ্ধা বানাতে হলে আমি জোর গলায় বলতে পারি 5 লাখ টাকা কন্ট্রাক্ট প্যাকেজ থাকে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী গত 16 বছরে মুক্তিযোদ্ধা সনদে 23,000 নিয়োগ। এদের সনদ যাচাই বাছাই করা হবে। এরই মধ্যে অর্ধশতাধিক অভিযোগ জমা পড়েছে মন্ত্রণালয়ে। বিজয় মেলা হবে এবং সমস্ত বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। তখন ওনারা যখন আসবে ওনারা সেই তালিকা দেখবেন। ওনারা যদি কাউকে মনে করেন যে না ওনারা ইনি মুক্তিযোদ্ধা নন, তখন তারা ইউনোর কাছে বা আমাদের কাছে সরাসরি জানাবেন যে ওনারা মুক্তিযোদ্ধা না। স্বাধীনতার এত বছর পরেও অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে ভুয়া সনদ নিয়ে অনেকেই সরকারি সুযোগ সুবিধা আদায় করছেন। ইতিহাসবিদরা বলছেন, দ্রুততম সময়ের মধ্যে এদের চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনীতে মুক্তিপণ না পেয়ে এক স্কুল ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। দুপুরে দেওয়ানগঞ্জ এলাকায় একটি ডোবা থেকে আল মাইন নাশিতের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। বিকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে পুলিশ সুপার হাবিবুর রহমান। বলেন, গ্রেপ্তারকৃতরা নাশিদকে অপহরণের পর 12 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় বাবা মাইন উদ্দিন অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। পরে অভিযান চালিয়ে আশরাফ হোসেন, মোবারক হোসেন ও ওমর ফারুককে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেয়া তথ্যে ডোবা থেকে নাশিদের মরদেহ উদ্ধার করা হয়। গত 8 ডিসেম্বর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় নাশিদ।
গতকালকে আমরা একটা ছেলেকে সন্দেহের ভিত্তিতে তাকে নিয়ে আসি এবং তাকে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে রাত 2টার দিকে সে সমস্ত বিষয় ঘটনার স্বীকার করে। এই পরিপ্রেক্ষিতে আমরা 3 জন অ্যারেস্ট করেছি। তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো, এই মুহূর্তে বলতে পারছি না এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা। রাজধানী সহ সারা দেশে জেঁকে বসছে শীত। আবহাওয়া অফিস বলছে ঘন কুয়াশা থাকবে অন্তত আরও 1 সপ্তাহ। 2-1 দিনের মধ্যেই বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 10.2 ডিগ্রি সেলসিয়াস। মেহেরপুরে সকালের বড় অংশ এমন কুয়াশায় ঢেকে থাকছে প্রকৃতি। ডিসেম্বরের শুরু থেকে সারা দেশের তাপমাত্রা কমতে শুরু করলেও বুধবার রাত থেকে তাপমাত্রা কমতে থাকে দ্রুত। বৃহস্পতিবার ভোর 6টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 10.2 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা বাড়ার প্রভাব পড়ছে জীবনযাত্রায়। শীতও বেশি, গরমও বেশি, এখানে সাধারণ মানুষ খুব কষ্টে আছে। আমাদের দেখা যাচ্ছে যে হয়তো আছে কিছুটা আমরা নিবারণ করছি। কোন শীতের জানা হাত পা টাটাছে, প্রয়োজনের ক্ষেত্রে আমরা বাইরে বাড়াইছি। আবহাওয়া অফিস বলছে এমন কুয়াশা থাকবে 20 ডিসেম্বর পর্যন্ত। সোমবার থেকে কুয়াশা বাড়বে, সূর্যের দেখা মিলবে দুপুরের দিকে। এখন তো যে কুয়াশা আছে, সামনে কুয়াশা আরো বাড়তে পারে। মনে করেন শীত যখন 14, 15, 16 এই পর্যন্ত এখন যেমন কুয়াশা এমনই থাকবে, কিন্তু এরপরে শীতটা যখন একটু কমবে তখন কুয়াশা আরো বাড়বে। বৃহস্পতিবার উত্তরাঞ্চলেও তাপমাত্রার পারদ 10 ডিগ্রির আশপাশে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 5-7 দিন তাপমাত্রা কমতে থাকবে। 2-1 দিনের মধ্যেই বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। ওয়েভ আসতেছে, এখন আজকেও ওয়েভের অনেকটা কাছাকাছি এবং আগামীকাল এবং আগামী পরশু আরো তাপমাত্রা কমে আসবে। তখন মনে হয় শৈত্যপ্রবাহ, মৃদু শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। এবং সেই আরো বেশি যে তাপমাত্রার যে ঢেউটা, এটা 15, 14, 15, 16 তারিখের দিকে আমরা বেশি পাবো বলে মনে করছি। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে এ মাসে একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা আছে। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজিবির 2 কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন বরখাস্ত হওয়া এক সিপাহী। অভিযুক্ত 2 কর্মকর্তা হলেন তৎকালীন রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুরে এই অভিযোগ দাখিল করা হয়। সিপাহী মোহাম্মদ শাহিনের অভিযোগ, খাগড়াছড়িতে কর্মরত অবস্থায় 2023 সালের 22 মে রাতে এই 2 কর্মকর্তার নির্দেশে তাকে আটক করা হয়। জঙ্গি সংশ্লিষ্টতা সহ বিভিন্ন মিথ্যা অভিযোগে সেপ্টেম্বর পর্যন্ত গুম করে রাখা হয়। নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায়েরও চেষ্টা করা হয়, তবে তাতে ব্যর্থ হয়ে ফেসবুকে সরকার বিরোধী পোস্ট ও বিজিবির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বরখাস্ত করা হয়। একই সাথে 1 বছর 6 মাসের সাজা দেয়া হয় শাহিনকে। গেল 1 ডিসেম্বর মুক্তি পান তিনি। এ নিয়ে গুম কমিশনেও অভিযোগ দেয়া হবে। এখন আবিষ্কৃত হলো বিজিবির মধ্যেও আয়নাগার ছিল। এই সৈনিক অভিযোগ করেছেন তাকে 1 নম্বর আসামি ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান অমানবিক নির্যাতন করেছে। তুমি চেনো আওয়ামী লীগকে? তুমি আমাকে চিনো? আমি ব্রিগেডিয়ার সাজেদুর রহমান, আমি ক্যাপ্টেন থাকা অবস্থায় শেখ হাসিনার সাথে থাকতাম। ওনার তখন থেকে দেখছি তাহাজ্জুদ পড়ছে, আর তুমি তার বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া মন্তব্য করো। তুমি জানো আমি ডিজিএফআইতে অনেকদিন চাকরি করছি, 7 বছর চাকরি করছি। আমি যে ডিজিএফআই কত লোককে ক্রস ফায়ার দিচ্ছি এটা তো তোমার ধারণা নাই। তুমি যদি আমাদের কথার উপরে একমত না হও, আমরা যা সাজাবো, তুমি ওই কথার উপর যদি না হও, তাহলে তুমি কারাগারেই পচবা। তোমাকে বের হওয়ার কোনো ব্যবস্থা করা হবে না। রাজশাহীর আদালত চত্বরে সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে বহনকারী প্রিজন ভ্যানে হামলা চালিয়েছে বিএনপি জামায়াতের বিক্ষুব্ধ কর্মীরা। দুপুরে রাজশাহীর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত 1-এর সামনে এই ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী আন্দোলনে নগরীতে 2 শিক্ষার্থী নিহতের মামলায় আসাদকে আদালতে নেওয়া হয় দুপুরে। পরে বিচারক 2টি মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এ সময় আসাদকে বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে ইট, কাদা ও ডিম নিক্ষেপ করে হামলাকারীরা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ব্যাংক, রাজস্ব বোর্ড সহ নানা খাতে সমন্বয়ের অভাবে ভোগান্তিতে ব্যবসায়ীরা। এদিকে আমদানি রপ্তানির সঠিক তথ্য না পাওয়ায় বিপাকে ব্যাংকাররা। রাজধানীর মিরপুরে বিআইবিএম আয়োজিত সেমিনারে এসব কথা উঠে আসে। এ সময় ব্যবসায়ী প্রযুক্তির ব্যবহার বাড়াতে জোর দেন বিশ্লেষকরা। এতে 40 ভাগের বেশি ব্যয় কমানো সম্ভব।
জুলাই আগস্টের রাজনৈতিক অস্থিরতার কারণে আমদানি কমলেও অক্টোবর নভেম্বরে বাড়তে শুরু করে। তবে বৈদেশিক বাণিজ্যে নানা প্রতিবন্ধকতায় পড়তে হচ্ছে দেশীয় উদ্যোক্তাদের। এসব সংকট কাটিয়ে ব্যবসা সম্প্রসারণের জন্য সেমিনারের আয়োজন করে বিআইবিএম। এতে ব্যবসায়ীরা অভিযোগ করেন ব্যাংক, কাস্টম সহ বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের ঘাটতিতে ভোগান্তিতে পড়তে হয় তাদের। আমি আমার এক্সপোর্ট রেটে যে ডলার রেটে আসছে আমি এই ডলার রেট পাইনি, আমি তার চাইতে কমে পেয়েছি এবং আমার ব্যাংক এটা পার্সু করে নিয়েছে। তো আমি কেন শুধু স্যার আমি সেই দায়ভার একা বহন করব? অন্যদিকে অনেক ব্যবসায়ী কর ফাঁকি ও অর্থ পাচারের উদ্দেশ্যে সঠিক তথ্য দেন না, দাবি ব্যাংকারদের। একটা কোম্পানি চিন্তা করতেছে যে আমি আর অপারেশন চালাবো না, আমি এবার মানি লন্ডারিং করে লোকালি বিক্রি করে এই ওয়ার্কারদের স্যালারি ট্যালারি দিয়ে পালাই যাবো। আমি একটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। সেও কিন্তু একটা কম দামে একটা কন্ট্রাক্ট নিয়ে নিল, বড় কন্ট্রাক্ট। ব্যবসা ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় কমাতে প্রযুক্তি দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন আলোচকরা। ডেভেলপ কান্ট্রি কনটেক্সটে এটা মোর দেন 40% পর্যন্ত কস্ট রিডাকশন করতে পারে, এটা ডেভেলপিং কান্ট্রি বা আমাদের মতো দেশের জন্য ভ্যালিড। সেমিনারে বড় শিল্প প্রতিষ্ঠানের মতো ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্য রপ্তানির ক্ষেত্রে সহায়তা বাড়ানোর পরামর্শ দেয়া হয়। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এরই সাথে শেষ করছে আজকের সংবাদ সন্ধ্যা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।